আমাদের এই বর্তমান শতাব্দীতে অর্থাৎ এই 2000 শতাব্দীতে বাংলা থিয়েটার চর্চায় যে কয়েকটি উল্লেখযোগ্য নাম তাদের কাজের জন্য এবং যাদেরকে নিয়েই আমরা ভীষণভাবে গর্বিত এবং আমরা কথা বলতে ভালোবাসি, যাদেরকে আমরা উদাহরণ হিসেবে রাখতে ভালোবাসি, তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য নাম দেবেশ চট্টোপাধ্যায়। দেবেশ চট্টোপাধ্যায়ের কাজও শুরু হয় এই 2000 পরবর্তীকাল থেকেই তার মেজর কাজগুলো শুরু হয়। তো আজকে আমরা দেবেশের সঙ্গে বসেছি যে ওর পরিচালক সত্তা, পরিচালনার পদ্ধতি, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবার জন্য। এভাবে তো দেবেশকে পাওয়া যায় না, কিন্তু আমরা চাইছি যে ওর মেজর কাজ, যে কাজগুলোকেও নিজেও খুব মেজর বলে ভাবে এবং পরিচালক হিসেবে ও নিজেকে বদলাতে বদলাতে যে জায়গায় আজকে এসে পৌঁছেছে বা যেটা ভাবতে চাইছে সেই ভাবনার প্রারম্ভিক একটা জায়গা থেকে কিভাবে এই বদলটা শুরু করতে চাইলো, কেন সে শুরু করতে চাইলো, বাংলা থিয়েটারের কোন অভাবের জায়গা থেকে সে শুরু করতে চাইলো, এই জায়গা থেকে আমরা আজকে আলোচনাটা শুরু করব। এবং সেই আলোচনাটা করব আমরা স্পেসিফিক্যালি ওর কিছু প্রযোজনাকে ধরেই। তো আমরা প্রথমেই দেবেশকে জিজ্ঞেস করবো যে দেবেশ, কোন জায়গায় পরিচালক হিসেবে নিজেকে মনে হয়েছে যে আমি একটু আলাদাভাবে, অন্যভাবে, এভাবে কাজ হয় না, হওয়া দরকার, এইরকম মনে হওয়াটা কেন, কোন ক্রাইসিসের জায়গা থেকে মনে হয়েছিল? দেখো, আমি অন্যভাবে কাজ শুরু করবো বলে তো কাজ শুরু করি, কেউ করে না। যখন 2002 উইঙ্কেল টুইঙ্কেল হয়, তখন উইঙ্কেল টুইঙ্কেলটার একটু কনভেনশনাল মেথডেই করা, মানে যেরকমভাবে আমরা রিডিং রিহার্সাল, তারপরে তোমার সেট ডিজাইন, সঞ্চয়ন একটা সেটের মডেল করে, সেই মডেলটার উপর ভিত্তি করে আমরা ছোট স্পেসে প্রথমে স্পেসটাকে আইডেন্টিফাই করে ছোট ব্লক দিয়ে কাজ করা, তারপরে সেটটাকে তৈরি করা, তারপরে স্টেজে যাওয়া, যেরকমভাবে স্টেপ বাই স্টেপ আমাদের থিয়েটারের অন্যান্যভাবে তৈরি হয় সেভাবেই তৈরি হয়েছে। উইঙ্কেল টুইঙ্কেলের পরেই ভ্যাতাড়ুটার কথা ভাবা হয়। এই ভ্যাতাড়ু থেকেই আমার একটা অনেক রকম ক্রাইসিস মিলেমিশে একসঙ্গে যেতে থাকে। সেটা হচ্ছে যে প্রথম কথা, তখন একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে, ভয়ঙ্কর ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু ভ্যাতাড়ু তো ভীষণভাবে, ভ্যাতাড়ু বলছি, উইঙ্কেল টুইঙ্কেল তো ভীষণভাবেই তখন সাকসেস মানে সাকসেস মানে হচ্ছে অনেক লোক দেখতে এসেছেন ঠিকই, কিন্তু সেটা আমাকে আমার যে বড় ফিনান্সটা আমার প্রথমে লেগেছিল উইঙ্কেল টুইঙ্কেলের সময়, সেটাকে সামাল দিতে পারি, বরঞ্চ মাছের তেলে মাছ ভাজার মতো করে আমরা আরেকটা শো করে যেতে পেরেছি। কিন্তু তার যে মূল যে আর্থিক যে বিনিয়োগ গোড়াতে হয়েছিল, সেটা কখনোই রিটার্ন আসে সম্ভব ছিল না সেই সময়, কিন্তু আমরা অনেক শো করতে পেরেছি। ভ্যাতাড়ুর সময় যেটা হয়েছিল সেটার মধ্যে আমার কাছে কোনো আর্থিক পেছনে, মানে একটা ফিনান্সিয়াল যে একটা স্ট্রেংথ আছে, সেরকমভাবে ভ্যাতাড়ু শুরু করা যায়নি। আমি কেন অর্থের কথা বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কাজ করে। এবার তোমার হাতে যদি অনেক অর্থ থাকে, তুমি একরকমভাবে ভাবতে থাকো, তুমি যদি অর্থ না থাকে তখন তুমি আরেক রকমভাবে ভাবতে থাকো। তো ভ্যাতাড়ুর সময় তাই সেরকমভাবে আমাদের কোনো আর্থিক জায়গা ছিল না, এবং আমাকে তখন ভাবতে হচ্ছিল যে কতটা মিনিমালিস্টিক ভাবে এবং যে অবজেক্টগুলোকে ব্যবহার করব সেগুলোকে কত রকমভাবে আবার ব্যবহার করতে পারি, মানে রিইউজ অফ সেট, প্রপস, এভরিথিং, সেগুলো কি করে ব্যবহার করা যেতে পারে, এবং কত রকমভাবে এই তখন থেকেই একটা চেষ্টা তৈরি হতে থাকে। এবং আমি বলবো যে এটার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধ আছে, রঙ্গমঞ্চ প্রবন্ধ, এটা অনেকটা আমাকে ছোটবেলা থেকে ইন্সপায়ার করতো যে সত্যি তো আমাদের থিয়েটারটা কল্পনার থিয়েটার, তাহলে আমাদের ডিজাইনে আমরা কেন এত বেশি রিয়েলিটির প্রাধান্য দিই? যদি সেখানে আমরা কল্পনাটাকে প্রায়োরিটাইজ করতে থাকি ডিজাইনের মধ্যে, তাহলে কিন্তু সেখানে পার্টিসিপেশনস অফ অডিয়েন্সটা অনেক বাড়তে থাকে। তখনও অনেকটা অতটা হয়তো বিজ্ঞান বুঝিনি, কিন্তু ওইটা শিখতে শিখতে বুঝতে যাচ্ছিলাম। সেটা ভ্যাতাড়ুতে একটা ওয়ার্ক করতে আরম্ভ করে, এবং কাজের প্রসেসটাও তাই ওরকমভাবে রিডিং রিহার্সাল ওইভাবে হয়নি, ওরকম মুখস্থ হয়নি, এবং আমরা একটা ওই রাফ স্ট্রাকচার নিয়ে শুরু করি যে ধরা যাক এটা একটা পার্ক, তাহলে কি হবে, মানে ইনফ্যাক্ট গোড়া থেকেও শুরু করি অনেকটা ওই এক একটা অংশ ধরে 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 আমিও বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম যে গোটা পারফরমেন্সের রিদমটা কী হবে, অবজেক্টগুলো কী হতে পারে। ধরা যাক যে দ্বিতীয় হুগলি সেতু,
দ্বিতীয় হুগলি সেতুর ওপর দুজন ভেতাড়ু এসে উড়ে এসে দাঁড়ান। এবার প্রথম কথা হচ্ছে উঠছে কি করে, আর উড়লে কিভাবে উঠবে। তো যখন প্রথম দিকে আমি এটা সার্কেলের রিহার্সাল শুরু করেছিলাম, তখন আমার ভেবেছিলাম যে ওই পেছনে আমরা যেমন ফিল্মের কেমন তো আমাদের পেছনে ক্লিপ দিয়ে ওপরে দিয়ে ওড়ানোর ব্যবস্থা। পরে দেখলাম যে না, এটা তো আমাদের ওই থিয়েটারটার কথা ভাবার কল্পনা করার দরকার নেই, অনেক কস্টলি ওটা। তাহলে কিভাবে করা যেতে পারে? তখন ওই সিম্পলভাবে ট্রলি এলো, তার তলে চাকা চলে এলো। যে চাকাটা বাংলা থিয়েটারে অনেক রকমভাবে ঘুরে ফিরে আমার থিয়েটারে এসছে। সেটা উইঙ্কেল টুইঙ্কেলের স্টালিন যখন আসতেন তখন ওই একটা চাকা দিয়ে চলে আসতো, এবং ওই একটা স্ট্রেচার উঠে যাচ্ছে, সেই স্ট্রেচারটা আস্তে আস্তে উঠছে তার উপর। অর্থাৎ কোনো কিছু হাইট করা নয়, লোকানো নয়, কিন্তু কোথাও একটা ওড়ার একটা ফ্লেভার দেওয়া। এবার এই যে কোথাও তখন আমার একটা প্যারালাল একটা অন্য পড়াশোনাও চলছিল, সেটা আমাকে খুব হেল্প করেছিল। এটা হচ্ছে যে ওই VS রামাচন্দ্রনের একটা স্টাডি আছে পুরো, মানে ইন্ডিয়ান এস্থেটিক্স এবং এস্থেটিক্সের উপরে একটা সাইন্টিফিক অ্যাপ্রোচ আছে, মানে নিউরো সাইন্টিফিক অ্যাপ্রোচ আছে টুয়ার্ডস দ্য এস্থেটিক পয়েন্ট। মানে ধরা যাক যে একটা লোকের একটা ফটোগ্রাফ, একটা সেই লোকটার একটা স্কেচ, আর সেই লোকটার একটা কার্টুন। হিউম্যান ব্রেনের মানে সব থেকে বেশি অ্যাপিলিং হয় হচ্ছে এই কার্টুনটা। এটা কেন? বিজ্ঞানটা কিছুই না, যে আমরা আসলে একটা হিউম্যান ফেসকে মনে রাখি তার কন্ট্যুর দিয়ে। এবার সে কন্ট্যুরের সঙ্গে যদি তার ক্যারেক্টার অ্যাড হয়, তাহলে সেটা আমার কাছে প্লিজিং হয়। কার্টুনে সেটা অ্যাড হয়, কার্টুনটা কি ওর মধ্যে তার অনুভূতিটা অ্যাড হচ্ছে, তার ফিলিংসটা অ্যাড হচ্ছে, তার ক্যারেক্টারাইজেশন হচ্ছে। অর্থাৎ সেই আবার পুরনো রবীন্দ্রনাথের রঙ্গমঞ্চ প্রবন্ধে ফিরে যাওয়া বা ভরতের নাট্যশাস্ত্রে ফিরে যাওয়া, যা ওটাই আমাদের এসেন্স অফ থিয়েটার হওয়া উচিত। যে রিয়েলিটি নয়, কিন্তু রিয়েলিটির যে কাঠামো, সেই কাঠামোটাকে রেখে তার একটা অল্প অংশ ভেঙে ফেলো যেটা রিয়েলিটিতে নেই, এবং তাতে একটা ক্যারেক্টার অ্যাড করে। তো এইসব করে খুঁজতে খুঁজতে তারপরে দেখা গেল যে ফেতারুতে দুটোই স্ট্রেচারদের দুটো লাইন থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে গেল। দ্বিতীয় হুগলি সেতু ইনফ্যাক্ট আসলে দুটো লাইন। তো এইরকমভাবে ইউজ অফ মেটাফর, ইউজ অফ মিনিমালিস্টিক লাইন্স, এইগুলো তখন ফেতারুতে ঢুকে পড়েছিল। ফেতারুর পর যখন আমি করলাম, ইয়ের ক্ষেত্রেও মানে আমার সঞ্চয়নের সঙ্গে যখন প্রথম আমার সঙ্গে এটা নিয়ে আলোচনা হচ্ছে, না আমি সবসময় একটা বেসিক জিনিস ভেবেছি, তারপর একজন পেইন্টারের সঙ্গে আমি ইন্টারাক্ট করেছি, মানে এটা নিয়ে হয়তো বলতে পারি। কারণ আমার বারবার মনে হচ্ছে যে থিয়েটারটার ভিজুয়ালসটাতে আমাকে পেইন্টিংটা খুব হেল্প করেছে। যেহেতু আমি নিজের ছবি আঁকতে পারতাম ছোটোবেলা থেকে, বা এখন আমি ছবি আঁকতে ভালোবাসি, তো আমার মনে হয়েছে যে, এবং আমি খুব ভালোভাবে ছবি দেখতে শিখেছিলাম ছোটোবেলায়। আমাদের গোবরডাঙ্গা স্কুলের শিক্ষক ছিলেন চিরবাবু, চিরকৃতজ্ঞ স্যারকে এখনো মনে করি ওই জায়গা থেকে, যে কোনটা রিয়েলিস্টিক পেইন্টিং, কোনটা কোনটা ইমপ্রেশনিজমের জায়গায় পৌঁছলো, এক্সপ্রেশনিজম কি, দাদাইজম কি, সারিয়ালিজম কি, এবং কিভাবে পাল্টাচ্ছে ছবিগুলো, দেখার চোখ তৈরি করা, যে তুমি একটা ছবিকে দেখে আইডেন্টিফাই কেন এবার ছবিগুলো তৈরি হচ্ছে। এইটা যে তোমার কন্টেন্টটার সঙ্গে তোমার ডিজাইনটা অ্যাসোসিয়েটেড, মানে ডিজাইনটা আলাদাভাবে আসছে না, কন্টেন্টটা থেকে ডিজাইনটা ইভলভ করছে, এইটা পেইন্টিং একটা বড় আমাকে হেল্প করে, সবসময় হেল্প করেছে আজও পর্যন্ত। তো সেখানে আমাকে তখন ওই সঞ্চয়ন বলে, তুমি কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি বেসিক্যালি আমার মনে হচ্ছে যে সিঁড়ি, এটা অনেকগুলো সিঁড়ি। আমার মনে আছে যে তখন আমি ওই কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছিল আমি তখন কেমিস্ট্রি টিচার, আমাদের আইএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছিলাম তখন আমি আমাদের ব্যারাকপুরে একটা স্কুলে। তো ওদের আমাদের ল্যাবের রাখার তোমার টেস্ট টিউব রাখার অনেকগুলো ছোটো ছোটো কাঠের ইয়েগুলো, তো চলছে ওদিকে প্র্যাকটিক্যাল, আমি ওই টেস্ট টিউব রাখার ওইগুলো সাজিয়ে তখন ওই ভাবনাটা তৈরি হচ্ছে যে এটা এমন হতে পারে যে অসংখ্য সিঁড়ি, ওই সিঁড়িগুলো ভেঙে ফেললে কী হয়। তো আমি বেরিয়ে সঞ্চয়নকে ফোন করলাম, সঞ্চয়ন এরকম একটা ভাবনা মাথায় আসছে যে আমার কতগুলো মনে হচ্ছে সিঁড়ি, কিন্তু সিঁড়িগুলোকে আবার বিভিন্নভাবে সিঁড়ি থাকছে না তারা কোথাও। তখন আমরা এসে একটা স্পেস বিল্ড করলাম করে সঞ্চয়নের, ওটাও একটা ওরকমভাবে আমি দেখতে পাচ্ছি যে গোড়া থেকেই চলে আসছে, মানে ক্ষেত্রেও তাই গোড়া থেকে একটা সেট চলে এসেছিল কিছুটা। তারপর আমরা সেটা কাশী বিশ্বনাথ মঞ্চে ফেললাম। আমি দীপকদাকে দিয়ে বললাম, দীপকদা আমি কিছু ধরো তো কিছু পার নিয়ে এসো, তো এপিসি নিয়ে এসে ফেলে দেখি তো কী হয়। তো ফলে এই এখনকার যে থিয়েটারটা, তার প্রসেসগুলো টুকরো টুকরো করে আমার গোড়া থেকেই তৈরি হতে যাচ্ছিল। ক্ষেত্রেও তাই হয়েছে যে ইন্টারাকশনস অফ অ্যাক্টর উইথ দ্য স্পেস, মানে
আমরা পুরো সেটটাকে করে তারপর অভিনেতা সেখানে দাঁড়ালো তা নয়, অভিনেতা বরঞ্চ তার সঙ্গে ধাক্কা খেতে খেতে ওই স্পেসটা ইভলভ করছে, সেটা ইয়েতে ভয়ঙ্করভাবে ছিল। তারপরে সূর্য পোড়া চাই আবার একটা অন্যরকম। আমি জিজ্ঞেস করছি বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে কাজগুলো, এই ধরনের জাতীয় কাজে যে একদিকে সেট, একদিকে লাইট, একদিকে মিউজিক, এই যে সবটাকে আগে থেকে প্রিপেয়ার করা, এই প্রিপেয়ার করাটা কি সম্ভব? হ্যাঁ, কিভাবে প্রিপেয়ার করতে হবে না তোমাকে। আমি বলতে চাইছি যে যেটা আমি এখন করি প্রসেসে, সেটা এইগুলোর খাপ থেকে আমি আসছিলাম পয়েন্টটাতে, যে এটা এখনকার প্রসেসের মধ্যে আমি যেগুলো করি সেগুলো হচ্ছে যে একটা কাঠামো, রাফ স্ট্রাকচার। মানে তুমি যখন ছবি আঁকছো তুমি তো জানো না এক্স্যাক্টলি তোমার ব্রাশ স্ট্রোকটা কি হবে, কিন্তু তোমার কাছে কিছু রং সামনে তোমাকে ফেলে রাখতে হবে। তোমার কল্পনাতে কি কি রং আছে, তোমার কি কি ব্রাশ আছে, মানে তুমি কি এটা চওড়া স্ট্রোক দিতে চাও, কি সরু স্ট্রোক দিতে চাও, কি করতে চাও। তো সেই রকম কিছুভাবেই আমি কিছু মঞ্চের সামগ্রী, কিছু আলো, কিছু মিউজিক, এগুলো স্ট্রাকচারালি আমার সামনে ফেলা থাকে। এবার ওই স্ট্রাকচারটাকে একটা হয়তো ইনিশিয়াল স্টেটে রাখার পর অভিনেতা সেই বায়োলজিক্যালি সেই স্পেসটাই ঢোকে। এই যে স্ট্রাকচারটা, ওই যে রঙের যখন উদাহরণটা এলো, যে আমি কি একটা ছবি আঁকবো, সেটার একটা ভাবনা থাকে যে আমি এই একটা ছবি আঁকবো, সে অনুযায়ী তো হাজারো রঙের থেকেও আমি কিছু বেছে নিচ্ছি বাছাই কি করি আমি। সেই বাছাইয়ের জায়গাটা থিয়েটারের ক্ষেত্রে কিভাবে, একটা মিউজিকের কি হবে আমি জানি না, নাটকটা দাঁড়ায়নি, কোথায় তার কি কম্পোজিশনে কিভাবে ডায়লগ বলবে, আমি কোন স্কেলে বাজবে, কি করবে জানি না, বা একজনকে আমি মেকআপ সম্পর্কে ভাবছি, একটা ক্যারেক্টার নিলাম, কিন্তু সেই মেকআপটা ঠিক হলো, চেঞ্জ হলো। এবার শুরুটা তারাই বা কিভাবে কাজটা করে, হেল্প করে তারা, এটা একটা আমার সেটা পরে, মানে পরের দিকে প্রোডাকশন গুলোতে আমি আরো ভালো করে বলতে পারতাম, আমি ধরে ধরে বলতে পারতাম। কিছুই না, তুমি যেটা বললে সেটা হচ্ছে যে আমি তো জানি না কি হবে, কিন্তু যে কোনো কন্টেন্ট, আমি যেটা বারবার করে বলছি, কন্টেন্ট তোমাকে ডিজাইন দেবে। মানে ধরো যখন উদাহরণ দিই একটা, যেমন কারুবাসনা আমি সিনোগ্রাফিটা আমার করা। এবার কারুবাসনা যখন প্রথম আমার কাছে রিটেন টেক্সট পড়া হয়, তাতে প্রথম সিনে একটা খাট আছে, তাতে চেয়ার আছে, একটা টেবিল আছে, একজন হেম এখানে আসে, হেমের বউ বসে, মানে এই যে একটা রিয়েলিস্টিক স্পেস আমার রিটেন টেক্সটের মধ্যে আছে, আমি ওটা দেখতে পাচ্ছিলাম। আমার বারবারই টেক্সটটা পড়ে মনে হচ্ছিল যে এটা অনেকটা রুবিক কিউবের মতো ঘুরে ঘুরে যায়, এবং তাতে করে নতুন করে একটা জিওমেট্রি তৈরি হতে থাকে, কিছুতেই খুঁজে পাচ্ছি। তো সেই সময় আমি ইয়েতে যাই, আমেরিকাতে একটা হিউস্টনে একটা কাজ করতে যাই। তো হিউস্টন মিউজিয়ামটা খুব অসাধারণ একটা মিউজিয়াম। তো হিউস্টন মিউজিয়ামে সেই সময় টি.এস. ইলিয়টের কবিতার উপরে, ওয়েস্টল্যান্ডের উপরে পেইন্টাররা আর ওখানকার যারা কবি তারা একটা ইন্টারাক্ট করছিল। তো সেটা খুবই অদ্ভুত একটা ইন্টারাকশনস, মানে টি.এস. ইলিয়টের কবিতারা বিভিন্ন কবি পড়ছেন এবং পেইন্টাররা তার সঙ্গে ইন্টারাক্ট করছেন। আমার ওইটা দেখে আমি তখন বুঝতে পারলাম যে আমি কোথায় মিস করছিলাম ডিজাইনটা, মানে কোথায় ধরতে পারছি না। তখন আমি আবার জীবনানন্দ দাশের ওই টেক্সটটা বাদ দিয়ে আমি মূল কবিতাগুলো, এমনি যত কবিতা আছে আমি সেগুলো পড়তে আরম্ভ করলাম, নিজে বলে নিজে শুনতে আরম্ভ করলাম। তখন আমার কাছে একটা চরিত্র ধরা পড়লো যে এটার এই চরিত্রটা এই হবে, তার রংটা কী হবে, তার গঠন কী হবে। তারপরে একটা রাফ যে কোনো কন্টেন্ট, আমার বারবার মনে হচ্ছে একটা কন্টেন্ট থেকে একটা ডিজাইন তৈরি হয়। মানে সেটা সূর্যপোড়া ছায়ের ক্ষেত্রে তখন স্পেসটা একটু স্ট্যাটিকই হয়ে গেল। তার কারণটা হচ্ছে পুরো যেহেতু ওই অরবিটগুলো স্ট্যাটিক থাকে, কিন্তু ইলেকট্রনগুলো তাতে ঘুরতে আরম্ভ করে, তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে দ্য স্পেস ইজ স্ট্যাটিক, বাট দ্য মানে ক্যারেক্টার্স তারাও ইভলভ করে, তারা স্পেসটার মধ্যে ঘুরে যায়। তো এইরকমভাবে একটা থেকে আর একটা ড্রিমের ক্ষেত্রে যখন আমি গেছি, তখন আমার কাছে মনে হচ্ছে প্রাইমারি কালারগুলো নিয়ে কাজ করা যেতে পারে, ওখানেও ইউজ অ্যান্ড রিউজ অফ স্পেস। মানে আমি ওই মিনিমালিস্টিক ইউজ অ্যান্ড রিউজ অফ স্পেস এইগুলোকে নিয়ে আমি বেশি কাজ করছিলাম, এবং চেষ্টা করছিলাম প্রথম থেকেই যাতে অভিনেতারা এই অবজেক্টগুলোর সঙ্গে ইন্টারাক্ট করতে যান। তো ইনফ্যাক্ট যখন এরপরে বিকেলে করে শস্যফুল এবং দেবী স্বপ্নমস্তা দুটো, আমি ফ্যাতারুর পরে হলো হচ্ছে ইয়ের ব্যাপারে বলাটা কি শেষ হলো না? ইয়ের ব্যাপারটা একটু শুনি। এটা ওই ভাবনাটা স্ট্রাকচারের সিঁড়ির স্ট্রাকচারটা এলো। এইবার আমি যেটা হয়েছিল, দেবশঙ্করকে যেটা বলা ছিল যে তুমি
এই স্পেসটার সঙ্গে ইন্টারাকশন করতে করতে যাও, তুমি দেখো যে কোথায় কিভাবে এই স্পেসটাকে, আমি একটা স্পেস বিল্ড করলাম, ধরা যেতে পারে যেটা এটা তোমার, এটা মেট্রো, এটা তোমার বাড়ি, এটা তোমার আর হসপিটাল। এবার তুমি কি করে স্পেসগুলোর সঙ্গে ইন্টারাক্ট করতে করতে যাচ্ছ। এবার যেহেতু অভিনেতা প্রথম দিন থেকে সে স্পেসটা পেয়ে যাচ্ছে, সে তো মিউজিক পাচ্ছে, সে ওইটা প্রথম দিন থেকে পাচ্ছে, সে তখন স্পেসগুলোকে আইডেন্টিফাই করতে করতে যাচ্ছে। তাতে করে যেটা হচ্ছে যে আমি ইনিশিয়ালি যে স্পেসটা বিল্ড করছি, অভিনেতা সেই স্পেসটা থেকে আরেকটা স্পেস আমাকে নিয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিই, একদম শেষের দিকে গিয়ে যেখানে দেবশঙ্কর মানে ক্যারেক্টারটা বলতে থাকে যে আমাকে ওরা ঢুকিয়ে দিল একটা সেলের মধ্যে। এবার সেলের মধ্যে যখন ঢুকিয়ে দেয়, দেবশঙ্কর এদিক ওদিক তাকিয়ে একটা ছোট্ট একটা টুকরো ছিল, তার মধ্যে ক্রমশ কষ্ট করে ঢুকে যেতে থাকে, খুব কঠিন ঢুকে যেতে থাকে, ওই ফাঁকটা দিয়ে বলতে থাকে। সো এইটাই হচ্ছে আমার থিয়েটার, যে তোমার কাছে স্পেস আছে, তোমার কাছে অবজেক্ট আছে, এবার তুমি অভিনেতা হিসেবে তুমি যদি সেটাকে ব্যবহার করতে পারো, দ্যাট উইল বি মিরাকল। ওটা তুমি আগে থেকে ভেবে হবে না কখনো। তুমি যদি খুব ছক করে একটা স্ট্রাকচার করে করো, তাহলে তোমাকে অভিনেতাকে তোমাকে ইনস্ট্রাকশন দিতে হবে, তুমি এখানে যাও, ওখানে বসো, ওখানে উঠে দাঁড়াও। আগে থেকে ভেবে রাখি না আমি, সেই জন্য আমি কোনো কাজ আগে থেকে আমি কোনোদিনই ভাবি না। স্পেসে যাই, কারণ আমি জানি যে যে মুহূর্তে আমার কাছে কিছু অবজেক্ট স্পেসে ফিক্সড আছে, আলো আছে, মিউজিক আছে, যে মুহূর্তে একজন বায়োলজিক্যাল বডি, একটা জ্যান্ত মানুষ ওই স্পেসটা গিয়ে ছুঁবে, সেই মুহূর্তে সবটা বদলে যেতে থাকে। কারণ ওই স্পেসের মধ্যে একটা জ্যান্ত মানুষের দাঁড়ানো আর জ্যান্ত মানুষ ছাড়া স্পেসটা, দুটোর মধ্যে আকাশ আর পাতাল ফারাক আছে। এবং তারা যদি ওই স্পেসটাকে নিয়ে খেলতে থাকে, তারা যদি স্পেসটাকে নিয়ে মজা করতে থাকে, তাহলে তখন স্পেসটা তারা জ্যান্ত করে তুলতে পারে, তারা আলোকে জ্যান্ত করতে পারে, তারা মিউজিককে জ্যান্ত করতে পারে। অর্থাৎ এই যে অ্যাসিমিলেশন অফ দ্য আদার এলিমেন্ট, সেগুলোকে অ্যাসোসিয়েট করা এবং সেগুলোকে একটা সিনার্জি তৈরি করা, সেগুলোর ক্ষেত্রে কখনো কখনো আমি যেহেতু অ্যাজ এ ডিরেক্টর আমি বাইরে থেকে দেখছি, বা সিনোগ্রাফার আমি বাইরে থেকে দেখছি, আমি তখন তাকে অ্যাসোসিয়েট করতে পারি যে তুমি দেখো তো যে তুমি আর কি করতে পারো। মানে ধরো যাক, যেমন কারুবাসনাতে ওরা সেটের মার্কিং করতে গিয়ে চক পড়েছিল, তো ওখানে থাকার কথা না, তা অনির্বাণের যেতে গিয়ে পায়ে লাগলো, পায়ে লেগে হাত দিয়ে তুলেছে চক। তো আমি বললাম, দেখ তো চকটা নিয়ে কিছু করা যায় কিনা। তো তাকালো, আমি বললাম যে কবিতা আছে তো, বলে হ্যাঁ। এবার আর কিছু বলতে হয়নি আমাকে অভিনেতাকে, এবার ওই কারুবাসনাতে ওই চক দিয়ে ও লিখতে থাকে। তাহলে ওই যে পায়ে চকটা পড়েছিল, মার্কিং এর চকটা, আর পায়ে লেগে গেল, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। বাট তারপরে যেটা ঘটতে আরম্ভ করে, সেটা কিন্তু একটা মিরাকেল ঘটতে আরম্ভ করে, কারণ তখন সারা স্পেস জুড়ে অসংখ্য কবিতা ও লিখতে আরম্ভ করে, সারা নাটক জুড়ে। তো এইরকম ভাবে আমি দেখেছি যে এই যে আনসার্টেনটি অফ দ্য স্পেস এবং আনসার্টেনটি অফ দ্য অ্যাক্টার, আমি এইটাকে বেশি প্রেফার করি। আমি খুব ডিজাইনের সার্টেনটি এবং রিজিডিটিকে পছন্দ করি না। একটা স্পেস থাকবে, সেখানে মিউজিকও পাল্টে যেতে পারে, সেখানে আলো পাল্টে যেতে পারে, মেকআপ পাল্টে যেতে পারে, এভরিথিং পাল্টে যেতে পারে। মানে অভিনেতা যদি মনে করে যে, অভিনেতা যদি বলে যে আমি আলোটার সঙ্গে ইন্টারাক্ট করতে চাইছি, তখন আলোটা ওই অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেলে ঘুরে আসতে পারে। কারণ সেই মুহূর্তে সে চাইছে একটা আলোক বিন্দু বলে তার আলোর দিকে তাকাতে, তার একটা আলো চাই। তাহলে অর্থাৎ লাইটের পজিশন না ডিরেক্টর প্রথম থেকে বা লাইট ডিজাইনের আগে থেকে ওইখানটাকে করে দিয়েছে, মানে তাকে দেখতে ভালো লাগছে। আর দেখতে ভালো লাগাটাকে আমি একদম থিয়েটারে প্রেফার করি না, যতটুকু প্রয়োজন। আর ওই আমার এখনো অবধি আমি খালেদ চৌধুরীর ওই কথাটাকে এখনো বিশ্বাস করি, সেটা হচ্ছে যে মঞ্চে এমন একটিও জিনিস রাখবে না যে জিনিসটা তোমার প্রয়োজনের কাজে লাগবে না। তো এইটা আমি একদম মটো করে রাখি। এবং একই সঙ্গে তাপস সেনের কথাটাও আমার কাছে খুব জরুরি জিনিস থাকে, যে তুমি সাজানোর জন্য থিয়েটার করছো, তোমার কতটা দেখতে ভালো সেটা কিন্তু থিয়েটারের ক্ষেত্রে অপ্রয়োজনীয়। তুমি যদি তুমি এসেন্সটাকে, সোলটাকে, আত্মাটাকে তুমি যদি আলো দিয়ে বার করতে পারো, তাহলে একমাত্র হবে। না হলে কিন্তু কতটা দেখতে ভালোর উপর থিয়েটার দাঁড়িয়ে থাকে। এই দুটো মানুষের এই সমস্ত তাদের কাজ দেখা অভিজ্ঞতাগুলো, সেগুলো আমার কখনো মিলেমিশে আমার কাজের মধ্যে থাকে। তো এইবার ধরো তোমার এই যে টুকরো টুকরো কাজগুলো করতে 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 যাচ্ছি, বা ধরো এই অ্যাক্সিডেন্টের কথা যেটা বললাম, যে আনসার্টেনটির কথা বললাম, উইঙ্গল টুইঙ্গেলও ঘটেছে, আমি দেখেছি। এই শিক্ষাগুলো আমাকে বড় শিক্ষা, যে একটা ফ্লোরে একটা আলো জ্বলেছিল, আর আগে ওই দেবশঙ্কর পেছন দিক থেকে প্রথম যে উঠতো ইয়েতে একটা ফিনিক্স পাখির মতো মনে হয় একটা শ্যাডো, ওটা কিন্তু ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। তার কারণ ওটা আলোটা ছিল একটা টপ ব্যাকওয়াশ, আর দেবশঙ্কর উঠতো, ফ্লোরে একটা আলো পড়েছিল। এবার ঘঞ্চা ভুল করে, মানে আমাদের সুদীপ সান্যাল ভুল করে ওই আলোটার বদলে ওই আলোটা ফ্লোরটা জ্বালিয়ে দেয়, যেটা আলোটা এমনি পড়েছিল, একটা শ্যাডো তৈরি হয়। ঘঞ্চা সুদীপ বলছে না, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়নি, ওটাই আলো, ওটা বাদ দাও। এই যে শ্যাডোটা তৈরি হলো, তলা থেকে একটা নিয়ে এসে এই যে হাতটা উপরে তুললো এবং
মনে হলো একটা মানুষ যেন ওই ওই পুরনো অতীত থেকে ফিরে এসে একটা ফিনিক্স পাখির মতো আবার এসে এসে দাঁড়ায়, এইটা ওইটাতেই তৈরি হয়। তো বলে আমি দেখেছি বারবার থিয়েটারে যে এই আনসার্টেনটি, এই একটা অনিশ্চয়তা, এখান থেকেই একটা জিনিস তৈরি হতে আরম্ভ করে, একটা মেটা টেক্সট তৈরি হতে আরম্ভ করে। যে টেক্সটটা আমার কাছে আছে, যেহেতু রিটেন আছে, যার ইনস্ট্রাকশন হয়তো যা লিখেছেন তিনি দিয়েছেন, যে এইবার উনি হেসে উঠলেন, এইবার উনি দৌড়ে গেলেন। আমি দেখেছি যখন ওই স্পেসে ফিরি তখন হাসা বা দৌড়ানো কোনোটাই ঘটে না। তার কারণটা হচ্ছে তিনি তার কল্পনাতে একটা টেক্সট লিখেছেন, সেইটা আবার ট্রান্সলেটেড হচ্ছে আবার একটা জায়গায়, সেই ট্রান্সলেশনটা আবার চেঞ্জ করতে আরম্ভ করে। মানে আমরা যেরকমভাবে আমাদের এই যে রসের জায়গাটা পাল্টে পাল্টে যায় নাট্যশাস্ত্রে, যে একটা নাটককারের লিখিতও একটা রস আছে, আবার যখন সেটা নির্দেশক সেটাকে ভাঙছেন তখন তার মধ্যেও আর একটা রস তৈরি হয়, অভিনেতারাও আবার একটা রসে পৌঁছয়, আবার দর্শক সেই রসটাকে গ্রহণ করে। এই যে কন্টিনিউয়াস ফ্লো অফ রাসা, যে কন্টিনিউয়াস ফ্লো অফ ফ্লুইডিটি, এইটার মধ্যে একটা ইমাজিনেশন এবং একটা আনসার্টেনটি একটা বড় রোল প্লে করে বলে আমার মনে হয় এই কাজ করতে করতে। এবং এই ইয়ের ক্ষেত্রে তো বারবারই ঘটেছে এটা, যে ওই যে যখন বলে যে আমি মা বলে যখন ডাকে, তখন পুরো এন্টার স্পেসটাকে আমরা এমনভাবে ওই সবটা নিয়ে দেবশঙ্কর আমাকে মনে হয় দেবশঙ্কর কুকড়ে যেতে থাকে। আমি বললাম দাঁড়াও, তাহলে তোমাকে একটা করে দিই, একটা তোমার যে মায়েরই গর্ভ যে কোথায় আছে, মনে আছে, দাঁড়াও তো এক সেকেন্ড দাঁড়াও বলে ওই দুটো সিঁড়ির ওই কার্ভটা একটা জায়গায় মেলে তখন আমরা একটা লাইন পাই। আমি বললাম দেবশঙ্কর দেখো এটা, বলছে তাই তো। এই একজন অভিনেতাকে এই স্পেসটাতে বললাম যে এখানে সেটা হতে পারে, ও তখন আস্তে আস্তে যেন মনে হচ্ছে একটা শিশু ওই পুরো স্পেসটার মধ্যে কুকড়ে 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 যেত। তো এই শেখাগুলো, এই কনস্ট্যান্টলি একটা নাটক থেকে আরেকটা নাটকে যাওয়া, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, যেগুলো হয়তো বড় জিনিস নয়, কিন্তু আমার মনে হয়েছে যে থিয়েটারে যত ছোট ছোট জিনিস সূক্ষ্মতা দিয়ে তুমি একটা জিনিসকে ধরতে পারবে, সেটাই বড় ধাক্কা দেয় দর্শকদের কাছে। তুমি যত বড়ভাবে গোদাভাবে রিয়েলিটি প্রেজেন্ট করবে, সেইটাও তত বেশি ধাক্কা দেয় না। এই দুটো পরপর আমি নাটক যেটা করলাম তোমাকে বলছিলাম যে একই সময় দুটো নাটক করেছিলাম, মানে এই সময় একই সময় দুটো নাটক করছি। আমি 2011 সালে একসঙ্গে দুটো নাটক করি, আজ থেকে ঠিক 10 বছর আগে। সেটা হচ্ছে দেবী সর্পমস্তা, বিকেলে বলে শস্য। মানে সকালবেলা মিনারভাতে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত করতাম হচ্ছে দেবী সর্পমস্তা রিহার্সাল, 6:30টায় চলে আসতাম ইয়েতে আমাদের কাশী বিশ্বনাথ মঞ্চে, এবং সেখানে আমি করতাম হচ্ছে বিকেলে বলে শস্য। তো দুটো সম্পূর্ণ দুটো ডিফারেন্ট জনারের একদম নাটক, কিন্তু দুটো নাটকেরই মূল জায়গা ছিল হচ্ছে একদম, তুমি যদি খেয়াল করে দেখো সেটা হচ্ছে একদম লিনিয়ার একটা জিওমেট্রিকে ধরা। অর্থাৎ আমি খুব মানে একদম মিনিমালিস্টিক জায়গা থেকে পুরো জিনিসটাকে অ্যাপ্রোচ করেছিলাম। এটা বলতে গেলে তখন অনেক কথা বলতে হয়, আমাদের দেবী সর্পমস্তার কথা বলতে গেলে সেটা তো মানে আমার তখন কিছু ছিল না। মানে ইনফ্যাক্ট 2011 সালটা খুব গুরুত্বপূর্ণ, আর আমি কাজ শুরু করেছিলাম হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তো তারপরে সামনেই ভোট, কাজটা তো শুরু হলো কিন্তু তার জন্য কোনো অর্থ এলো না। তো তার ফলে সেটা হলো সমস্ত যা যা জিনিস পড়েছিল, মানে কানাই লালের একটা পুরনো নিয়ে প্রথমে নাটক করেছে, কানাই লালের একটা গাছ, লিয়ারে কিছু বেঞ্চ, একটা বেরিয়ে সিঁড়ি, এইগুলো দিকে ফেলা স্টেজের মধ্যে। আমি বললাম কি আছে দেখ। এই যে তোমাকে আমি অর্থনীতির কথা বলছিলাম, আমি বারবার দেখেছি, যেমন আমি 3টে নাটকের ক্ষেত্রে, একটা প্যাথারও বললাম একদম অর্থ ছিল না, বিকেলে ভোরে শস্য ফুল একদম অর্থ ছিল না। মাঝে মাঝে কিছু কিছু যখন অর্থ পেয়েছি তখন আমি দেখেছি যে অর্থ বেশি থাকলে কল্পনা কমে যায়। যত অর্থ কম থাকে, যত দেওয়ালে পিঠ ঠেকেছে আমার, তত আমার ইমাজিনেটিভ স্পেসের জায়গাটা আরও বেশি বাড়তে থাকে। মানে আমি বেশি আরও কল্পনা স্পেসের মধ্যে ঢুকতে পারি। বিকেলে বড় শস্য ফুলের ক্ষেত্রে তাই দেবী সর্পমস্তা করবে কিছু নেই। এবার দেবী সর্পমস্তায় সত্যি যদি আমরা একটা টেক্সট পড়ে সেট ভাবতে আরম্ভ করি, সেটা কিন্তু বিশাল সেট, মানে তার এই এই রাজপ্রাসাদ, এই মন্দির, এই জঙ্গল, এই করতে গেলে বিশাল। মানে আমরা যে নাটকটা দেখেছি সেই ফ্লেভারটাই আসবে না। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যে টেক্সট অনুযায়ী সেটাকে তুমি ট্রান্সলেট করতে চাও, তাহলে কিন্তু ওই রকমই একটা সেট হওয়ার কথা, সেই ডিজাইনটা তাই বলে আর কি। কিন্তু যেহেতু আমার কাছে কোনো টাকা নেই এবং তখন সরকার এইটা ব্যাপারে কোনো একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না, তখন ওই মিনারভার পড়ে থাকা জিনিসগুলোকে আমি বললাম যে তোমরা মঞ্চের উপর জড়ো করো, চলো একটা স্পেস বিল্ড করি আমরা। যেহেতু মিনারভার সুবিধা হচ্ছে প্রথম দিন থেকে আমি আলোটা পাচ্ছি, আমি তো লাইভ মিউজিক করছি, তাহলে আমার যারা অভিনেতা তারাই মিউজিক তৈরি করতে পারছে। পুরনো কিছু কস্টিউম, নাটকের কস্টিউম পড়েছিল,
ধুতিটা পরে ফেল, একটু এটা পরে ফেল। নাটক শুরু হয়নি তখন, একটু মিউজিক গান তৈরি হলো। আমরা পুরো টিমটাকে নিয়ে আমি ওই বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার লোকশিল্পীরা তারা এলো, তাদের সঙ্গে একটা ইন্টারাকশন হতে শুরু করলো। এইসব করতে 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 আমি দেখলাম যে একটা স্পেস বিল্ড হতে আরম্ভ করেছে, যেখানে অভিনেতারা তারা ইন্টারাকশন করতে পারছে। বেঞ্চগুলো কখনোই আলপথ হয়ে যাচ্ছে, সেটাই উঠে গিয়ে রাজপ্রাসাদ হয়ে যাচ্ছে, গাছটা সরে সরে যাচ্ছে, স্পেসটা হচ্ছে, আর বেদিটাই বিভিন্ন বেদি হচ্ছে। কখনো দর্শকের মধ্যেই একটা কল্পনার রাজপ্রাসাদ তৈরি হয়ে যাচ্ছে, কি কল্পনার মন্দির তৈরি হয়ে যাচ্ছে। গানের সঙ্গে সঙ্গে অভিনেতারা নিজেরা অ্যাসোসিয়েট করতে পারছে। আমি একটা আলো বসে বসে আলো বাড়াতাম কমাতাম, তারা বুঝতে পারতো যে এটা এই আলোর তীব্রতাটা বাড়লো বা কমলো, কোথাও অন্ধকার তৈরি হচ্ছে, সম্পূর্ণ ডার্ক হয়ে যাচ্ছে। এইরকমভাবে ওই এলিমেন্ট গোড়া থেকেই অভিনেতারা তার সঙ্গে ইন্টারাক্ট করা, সেটা বিকেলে বড় শস্য ফুলের ক্ষেত্রেও আবার হয়েছে। তখন আমার টাকা ছিল না বটে, কিন্তু প্রথম দিন থেকে অন্তত সেট আর মিউজিক, লাইটটা পাইনি, কারণ লাইটের অর্থ ছিল না তখন আমার কাছে। এই দুটো নিয়ে তিনটে নিয়ে কাজ করতে পেরেছি, অভিনেতারা তারা একসঙ্গে কাজ করেছে, এটাতে আর একটু বেশি। এইটা করতে করতে এই দুটো নাটক আমি তখন দেখলাম যে তুমি বেশিরভাগ ক্ষেত্রে আমি যদি ইমাজিনেশনের স্পেসগুলোকে বড় করতে পারি এবং দর্শককে যদি সেই ইমাজিনেশনে পার্টিসিপেট করাতে পারি, তাহলে এই মুহূর্তে ওই কালকে একটা বলছিল না যে হাত দিয়ে তুললো ওই ব্ল্যাঙ্ক স্পেসটাতে নিচে গিয়ে, তখন সেটা জল হয়ে যাচ্ছে। ওটার জন্য ওই জলের ছিটে ওদেরও গায়ে লেগে যাবে যারা দেখবে তাদের। তো ওই পার্টিসিপেশন ইমাজিনেশনের যদি সেটা অভিনেতারা ঠিকঠাকভাবে করতে পারে, তাহলে এদিকেও হয়। অত রিয়েলিটি দরকার হয় না, মানে অরিজিনাল বৃষ্টি টিষ্টি স্টেজের মধ্যে দেওয়ার দরকার হয় না। ওই জল দর্শকের কল্পনার জল। তো এই আমার আরেকটা জার্নি আবারও মানে ওই 2002 আবার 2011, মানে 10 বছরের গ্যাপে আবার শুরু হলো। এটা করতে করতে আবার একটা জার্নি আমার স্টার্ট হতে আরম্ভ করলো। এই সময় একটা মাঝখানে একটু ব্রেক করি তাহলে। 2002 পরে দুটো প্রযোজনা আমি ধরি, যদি মেইনলি উইঙ্কেল টুইঙ্কেলটাকে বাদ রেখে ফ্যাতাড়ু এবং এবং তারপরে দেবী সর্পমাস্তা এবং বিকেলে ভোরে সর্ষে ফুল। এই তো মানে এতদিন বাদে দাঁড়িয়ে এই দুটো সময়কে একজন পরিচালক হিসেবে বা সিনোগ্রাফার হিসেবে দুটো সময় কি কোনোভাবে কি আলাদা করা যায় না? একইভাবে একটা পথেরই জার্নি, সেই জার্নিরই একটা ফসল, এরকমভাবে ভালো সেই জার্নিরই ফসল, এটা সেই জার্নিরই ফসল না। আমি যদি আলাদা করতে চাই যে এই সময় দেবেশ চট্টোপাধ্যায় পরিচালক হিসেবে এইরকম ছিলেন, এই সময় দেবেশ চট্টোপাধ্যায় এইরকম ছিলেন, এভাবে যদি ভাগ করতে চাই, আলাদা পাবে না তুমি আমাকে। ওইটারই কন্টিনিউটি আছে। মানে ফ্যাতাড়ুর আমার বিকেলে ভোরে শস্য ফুলের ডিজাইনের মধ্যে ফ্যাতাড়ুর বীজ আছে আর কি, বা দেবী সর্পমাস্তার সঙ্গে ডিজাইনের মধ্যে ড্রিমও লুকিয়ে থাকে কোথাও একটা। মানে ওগুলোটাই কন্টিনিউয়াস প্রসেস, এবং সেইটারই কন্টিনিউটি আমি সবসময় রেখেছি। তুমি যদি ঠিক তার পরে আরেকটা নাটক আছে নিঃসঙ্গ সম্রাট, ওই নাট্যের ক্ষেত্রে আমরা যদি দেখি কোনো রিয়েলিটি নেই। কিন্তু তুমি কি দেখেছিলে নিঃসঙ্গ সম্রাট? ওটা কিন্তু কতগুলো ওই বেঞ্চ, কতগুলো ট্রলি, ওগুলোকেই সাজিয়ে সাজিয়ে কাগজের পাতা হয়ে যাচ্ছে, কখনো একটা বই হয়ে যাচ্ছে, কখনো ভেঙে যাচ্ছে। এই যে রিয়েলিটিটাকে স্ট্রাকচারালি রেখে রিয়েলিটি থেকে সরে আসা, এই যেটা শুরু হয়েছিল আমার উইঙ্কেল টুইঙ্কেলের গোড়ার পার্ট থেকে এবং ফ্যাতাড়ু থেকে, যেটা জার্নিটা আমার শুরু, সেই তারই কালমিনেশন কিন্তু আমার এখনো চলছে। মানে এই ব্যারিকেডেও তাই আছে। মানে তুমি যদি বলে যে অনেকটা সেই দেবী সর্পমাস্তার মতোই ঘটে, বা বিকেলে বলে শস্যগুলোর মতোই ঘটে, যে ওদেরকে গিয়েও আমি জিজ্ঞেস করেছিলাম তোদের কি পুরনো সেট আছে? কারণ ব্যারিকেডেও একই ঘটনা, যে ওদের সেই অর্থ নেই যেখানে করতে পারে। সেট কনস্ট্রাকশন করে ব্যারিকেড যদি করতে হয় আমাকে ডিজাইন করে করতে হবে, সে অর্থ তো নেই। মানে কি পুরনো সেট আছে? ওদের যাবতীয় পুরনো সেট ওরা স্টেজের উপর রাখে। সেইটা থেকে আমি এই স্পেসটাকে বিল্ড করতে যাই। তারপরে ওটাকে অভিনেতারা যেহেতু ওটাকে অ্যাসোসিয়েট করতে আরম্ভ করে, তখন মনে হয় যেন এটাই গোড়া থেকে একটা ডিজাইনই বিল্ড করা হয়েছে, কিন্তু ডিজাইনটা কিন্তু হতে গেছে, স্পেসটা বিল্ড করতে গেছে। তো ফলে আমি মনে করি যে ওর পুরোটাই একটা কন্টিনিউয়েশন। আমি একটা পর্বের সঙ্গে আর একটা পর্বকে কখনো আলাদা করছি। কিন্তু কখনো কি মনে হয় যে আমার লিমিটেশনস রিপিট হচ্ছে? রিপিট তো নয়, বরঞ্চ এনহান্সমেন্ট হচ্ছে। আমি রিপিট হয় যখন একটা জিনিস শুধু ওই জিনিসটাই বারবার হয়। তুমি যদি খেয়াল করে দেখো, আমি বারবার কন্টেন্ট পাল্টে গেছি। আমার মনে হচ্ছে যেহেতু আমি কন্টেন্ট পাল্টে গেছি, মানে একই কন্টেন্টের মধ্যে আটকে থাকিনি। তুমি যদি দেখো যে আমার এই খুব কাছাকাছি যে তুঘলক আর সওদাগরের নৌকা, তুঘলক কনস্ট্যান্টলি স্পেস বদলায়, সওদাগরের নৌকা ইজ এ ফিক্সড স্পেস। তার ফলে সব সময় প্রতি নাটকেই যে আমি
স্পেসটা আবার যদি তুমি ব্রেন দেখো, ব্রেন ইজ আ ফিক্সড স্পেস, ব্রেনের কখনো স্পেস পাল্টায় না। কন্টেন্ট যদি বলে তোমাকে স্পেস পাল্টানোর কথা, তাহলে আমি স্পেস পাল্টাবো। কন্টেন্ট যদি আমাকে না বলে যে স্পেস পাল্টাবে না, তুমি তো পাল্টাবো না। আর আমার ডিজাইনের এসেন্স হচ্ছে কল্পনা, ইমাজিনেশন। সেখানে আমি রিয়েলিটিকে 100% রিপিট করবো না, এটাই আমার ডিজাইনের প্রসেস। সেটাই সেটা আবার রিজিডও নয়, সেটা রিজিড না, ওটাই থাকবে, তার কোনো মানে নেই। মানে ওটা সেটার কখনো রিয়েলিটির ফ্রেমটাকে, যেমন প্রজেকশন হচ্ছে 100% রিয়েলিটি। কারণ কোথাও কোথাও আমি এই আনরিয়েল স্পেসের মধ্যেও আমি রিয়েলিটিটাকে ফেলে রেখে একটা কন্ট্রাস্ট তৈরি করবো। মানে একটা জিনিসের মধ্যে যখন প্রজেক্টেড ইমেজ চলে আসে, তার মানে কিন্তু 100% রিয়েল ইমেজকে আমি প্রজেক্ট করছি, তখন ওই রিয়েলিটি থেকে আমি সরে আসতে পারবো না। কিন্তু আমি একটা আনরিয়েল স্পেসের মধ্যে যদি রিয়েলিটিকে প্রজেক্ট করতে আরম্ভ করি, তখন হয়তো ডিজাইনের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস তো কন্ট্রাস্ট, তাহলে আমি কন্ট্রাস্টও রাখতে হবে, নাহলে তো ব্যাপারটা মানে সবসময় লেভাপোচা হয়ে যাবে। তো এই কন্ট্রাস্ট পয়েন্টের ক্ষেত্রে কখনো কখনো এই রিয়েলিটি ইচ্ছা করে রাখা হয়েছে, বা ইচ্ছা করে বড় রিয়েলিটি রাখা হয়, যেটা আমাকে ওই পুরো জিনিসটার সঙ্গে একটা কন্ট্রাস্ট পয়েন্টের মধ্যে ফেলে দিই, যেটা আমার ডিজাইনের মধ্যে থাকে। আরেকটা কথা, সেটা হচ্ছে যে একই সঙ্গে দেবেশ চট্টোপাধ্যায় ডিরেক্টর এবং সিনোগ্রাফার, এই দুটোকে, এই সিনোগ্রাফির বিষয়টা আমাদের বাংলা থিয়েটারে বোধহয় সেইভাবে এখনো আসেনি দেবেশ চট্টোপাধ্যায় ছাড়া। এইটাকে আলাদা কিভাবে, কেন আলাদা করতে হলো বা আলাদা করে লিখতে হলো কেন? যে নাটকগুলো আমি ডিরেক্ট করিনি, বিষয়টা আলাদা কোথায়? বিষয়টা আলাদা আছে, সেটা একটু মানে আমি তোমাদের সঙ্গে তো আমি একবার দীপনের সঙ্গে একবার তোমার আলোচনা হয়েছিল, তুমি ছিলে ওখানে। হ্যাঁ, তো সেটা নিয়ে বহুবার বলেছি আমি যে কোথায়, মানে দেখো, যে নাটকটা আমি ডিরেক্ট করছি সেখানে আমি সিনোগ্রাফার, সেখানে আলাদাভাবে সিনোগ্রাফি লেখার দরকার হয়তো পড়ে না। কিন্তু যেখানে আমি ডিরেক্ট করছি না, ওখানে আরেকজন নির্দেশক আছেন, সেক্ষেত্রে সিনোগ্রাফার লেখাটা আমি তো আমার কাজটা আমি কি করি, মানে সেটা নিয়ে তো সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে অভিনেতাকে বায়োলজিক্যালি প্রত্যেকটা যত থিয়েট্রিক্যাল এলিমেন্ট আছে সেই এলিমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েট করানো এবং দর্শকের সঙ্গে অ্যাসোসিয়েট করানো, মানে একটা পয়েন্ট অফ ভিউ থাকে উইথ রেসপেক্ট টু দ্য অডিয়েন্স, যেটার কাজটা হচ্ছে এই দুটোকে জুড়ে দেওয়া, অর্থাৎ অডিয়েন্সের সঙ্গে একটা সংযোগ স্থাপন করা বা সম্পর্ক তৈরি করা। তাহলে দুটো মূল কাজ থাকে। একটা কাজ থাকে হচ্ছে যে অভিনেতাকে তাকে সবসময় ওই প্রত্যেকটা যে এলিমেন্টগুলো আছে এগুলো ইন্ডিভিজুয়াল এলিমেন্ট হয়ে না থাকে। যদি ডিরেক্টর পারেন এটা করতে, তাহলে তার সিনোগ্রাফারের দরকার হয় না, বা ডিরেক্টর যদি চান যে আরেকজন সিনোগ্রাফারের সাহায্য নিয়ে নিতে, যে এটাকে আরো বেটার আমার থেকে কাজটা জুড়ে দেবে, মানে নতুবা যেটা হয় যে তাকে অনেকটা ওই ইন্ডিভিজুয়াল ডিজাইনারদের উপর ভরসা রাখতে হয়। মানে মিউজিকের যে লোক মিউজিক করে গেলেন, আলোর লোক আলো করে গেলেন, হ্যাঁ, সেট ডিজাইনার সেট করে গেলেন, কিন্তু এর সিনার্জি কোথায়? এমনি আমি বলছি থিয়েটার ইজ এ কম্পোজিট আর্ট। ডিরেক্টর যদি সিনার্জিটা ঘটাতে পারেন তাহলে হি ইজ এ ডিরেক্টর কাম সিনোগ্রাফার। আমাদের এখানে অনেকেই আছেন যারা ডিরেক্টর কাম সিনোগ্রাফার, তাদের সিনোগ্রাফার প্রয়োজন হয় না। কিন্তু আবার অনেক সময় সিনোগ্রাফার প্রয়োজনও হয়, যেটা আমরা যে অর্পিতা কারেক্টলি করেছিল সেই সময়, বা এখনো করে অনেক প্রয়োজন হয়, সেটা হচ্ছে ও বোঝে যে এইটুকু আমি করব, তারপরে আমি যেহেতু এই পুরো জিনিসটা আমার আরেকজনকে দরকার যে পুরো জিনিসটা সিনার্জি তৈরি করবে, সেটা আমার উপর ভরসা রেখেছে। কিন্তু মানে কারুবাসনা থেকে ভিক্টন পর্যন্ত, মানে মাঝখানে এই সমস্ত জার্নিটার মধ্যেও একটা বেসিক লেভেলের স্ট্রাকচার করে, অ্যাক্টিং ইন্টারাকশনস করে, মুভমেন্ট করে, কম্পোজিশনস করে আমাকে দেখায়। আমার কাজটা শুরু হয় তারপর থেকে। এইটা তোমার ভাবনা, এবং তোমার ভাবনা আমি কোথাও ফেলছি না। এইবার আমি কি করে ওই ভাবনাটাকে এনহান্স করতে করতে নিয়ে যাবো, আমি কি করে আরো কমপ্লিমেন্ট করবো, আমি কি করে দর্শকের সঙ্গে অ্যাসোসিয়েট করবো, সেইগুলো আমি অ্যাডেড করতে করতে যাই। শুধু আলো না, আলোর সঙ্গে সঙ্গে মিউজিকের সঙ্গে সঙ্গে অ্যাক্টার। এই যে যারা আলো করেন তারা শুধু হয়তো আলো করলেন বা শুধু মিউজিকটা করলেন, এখানে একটা মিউজিক অ্যাড করে দিলেন, এমন তা নয়। মানে যেমন ছোট উদাহরণ দিই, কারুবাসনার ক্ষেত্রে একটা ওই বাবুদার অনির্বাণের একটা দৃশ্য আছে যেখানে বাবা হেমকে বলে যে কোথাও কি একটা বেড়াল কাঁদছে। তো আমি বললাম দাঁড়াও, তুমি কি শুনতে পাচ্ছ বেড়াল কাঁদছে? তো বাবুদা বললো না। আমি বললাম দেখি তাহলে কি আছে, একটা কোনো ভায়োলিন কি পাওয়া যায়? তো বললো যে হ্যাঁ, তাকে দেখতো মানে আমাদের ইন্দ্রজিৎ দাশগুপ্ত যে ট্র্যাকগুলো পাঠিয়েছে তার মধ্যে কোথাও একটা সোলো ভায়োলিন আছে কিনা, একটা সোলো ভায়োলিনের একটা পিস। আমি বললাম দেখো তো বাবুদা তুমি শুনতে পাচ্ছ কিনা বেড়ালের শব্দ? বলে হ্যাঁ পাচ্ছে। আমি অনির্বাণ তুই শুনতে পেলি? বলে হ্যাঁ পেয়েছি। আমি তাহলে আবার রিডু কর সিনটা, ডায়লগ বলিস না, ছেড়ে দেবো, দেখতে আগে শোনার পর কি মনে হয়। তাহলে দেখলো দুটো সংলাপ বাদ চলে গেছে, গিয়ে আরো মানে ওইটা আর সংলাপের প্রয়োজন হচ্ছে না,
তাতে শোনাটা এবং আমাদের দর্শক হিসাবে আমরা যখন ভায়োলিনটাকে আলাদাভাবে শুনছি তখন সত্যি সত্যি বিড়ালের কান্নাটা আমি শুনতে পাচ্ছি, লিটারাল বিড়ালের দরকার হচ্ছে না। সো এই যে অ্যাসোসিয়েশনটা তৈরি করা, আমার মনে হয় যে এইটা খুব একটা জরুরি কাজ, যেটা সিনোগ্রাফারের কাজ, যেটা হয়তো তুমি যদি ডিরেক্টর হিসাবে তুমি আবার যারা ডিরেক্টর কাম সিনোগ্রাফার হিসেবে মানে কাজ করছেন তারা অনেক সময় পয়েন্টটা মিস করে যান। মানে যারা ডিরেক্টর কাম সিনোগ্রাফার মানে একটা সময় নিজের তৈরি করা নাটকটাকে, এই নাট্যটাকে অগ্রাহ্য করতে হবে এবং তোমাকে বলতে হবে ভাই এটা আমার তৈরি নয়, আমি বাইরে বেরিয়ে এলাম, দর্শক হিসেবে দেখি তো কি মনে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে সেই জন্য আরেকজন সিনোগ্রাফারের দরকার হয়। বেশিরভাগ ক্ষেত্রে নির্দেশকরা নিজের তৈরি করা জিনিসকে এত অপত্য স্নেহে ভালোবেসে ফেলে, আমার ক্ষেত্রেও হতে পারে, ওইটা আমি নির্মোহে দেখতে আরম্ভ করি একটা লেভেলে, এবার এটা অন্যের তৈরি করা নাটক, এটা আমার নাটক নয়, এবার আমি দেখি তো কি হয়। আমি তখন বসে বসে দেখতাম না গন্ডগোলে, এটা গন্ডগোলে, এটা গন্ডগোলে। তা আমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমরা একবার যারা তৈরি করে ফেলি সেটাকে এত ভালোবেসে আঁকড়ে ধরি তখন সেইটা থেকে আর বেরোতে পারি না। সেই জন্য একজন সিনোগ্রাফারের দরকার হয়। যে এই প্রশ্নটাই আসছে যে এই যে তৈরি করা হয়, একজন ডিরেক্টর বা সিনোগ্রাফার তৈরি করে, আমি দেবেশ চট্টোপাধ্যায় প্রযোজনাগুলো নিয়েই কথা বলতে চাই। এবার কি তার কখনো মনে হয় যে পরবর্তী সময় যে না হলো না, আবার আমি পরিবর্তন করি বা পরিবর্তন হয়েছে এরকমভাবে? অনেকে কিন্তু আছেন আমি জানি যারা একবার তৈরি করে ফেললে সেটা দেখেনও না একেবারে। আমার সবসময় আমার তো ইরিটেশন হতে আরম্ভ করে। আমি তোমাকে বলে আসি দাদা যে আমার যে নাটকে রিহার্সাল হয় না, মানে যে নাটকে একবার শো হয়ে যাওয়ার পর রিহার্সাল হয় না, আমি সেই নাটক বন্ধ করে দিই। মানে এত হিটও হয়ে গেছে, লোকে এত টিকিট কাটছে। আমার কাছে প্রতিটা রিহার্সালই আসলে এক একটা করে রিসার্চের মতো করে। মানে আমি প্রতিটা শোই আমি মনে করি যে কোনো কিছু পারফেক্ট নয়, মানে আমি মানুষটা বদলাচ্ছি, সময় বদলাচ্ছে, ফলে আজ থেকে 20 বছর আগে যে ফেতরু হয়েছে আজকের সময় দাঁড়িয়ে সে ফেতরুর গতি পাল্টে যাবে, রিদম পাল্টে যাবে, ছন্দ পাল্টে যাবে, ডিজাইন পাল্টে যেতে পারে। এবং আমি যা করে ফেললাম একবার সেটাই চূড়ান্ত নয়। তার কারণ আরেকটু আমি যেটা করেছি, আমার তখন মনে হয়েছে যে এটা আমার ভালো লাগার উপর তো কোনো কিছু ডিপেন্ড করে না, আমার কথা নির্মমে ওইটা দেখতে হয় যে তোমার পুরো কন্টেন্টের সঙ্গে ওটার অ্যাসোসিয়েশন কি আছে। ওই মুহূর্তটা দেখতে ভালো লাগলো বলে তুমি তৈরি করলে, ওই মুহূর্তটা তোমার নাট্যের কোনো প্রয়োজনীয়তা জায়গা তৈরি করলো কিনা। নাটকে তো ভালো খারাপ বলে কিছু হয় না, নাটকটা ওটা প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়, তো সেটাই আমার কাছে বড় কথা বলে। এবং সেই প্রয়োজন অপ্রয়োজনের জায়গা থেকে কি প্রযোজনের অনেক পরেও বদল ঘটেছে, এরকম কোন উদাহরণ? হ্যাঁ, বদল ঘটেছে তো বটেই, অনেক অনেক নাটকের ক্ষেত্রে হয়েছে। মানে যেটা খুব দৃষ্টান্ত হিসেবে রাখা যায়, ইম্পর্টেন্ট দৃষ্টান্ত হিসেবে রাখা যেতে পারে, সেটা হচ্ছে মানে সেটা গোড়া থেকেও আছে আমার, মানে উইঙ্কেল টুইঙ্কেলের শেষে যেমন ব্রাত্য যেটা লিখেছিল তার মধ্যে শুধু গর্বাচক টর্বাচক পর্যন্ত চলে এসেছিল, আমি সেগুলোকে রাখিনি। প্রথমের দিকে করা হয়েছিল, তারপরে বলি না এটা হবে না। সব থেকে মানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমি প্রথম দিকে থেকে বাদ দিয়েছিলাম সেটা বিকেলে বড় শস্যফুল। বিকেলে বড় শস্যফুলের প্রথমে যখন আমি রাখি তখন অ্যাকর্ডিং টু টেক্সট ওই মেয়েটা আবার তার একটা প্রেমিককে নিয়ে ফিরে আসে, এসে কথা বলে ওর সঙ্গে। তো আমি প্রথমে রিহার্সালে ওটা রেখেছিলাম, সবাই দেখতে ভালোও লাগছিল। না না না, এটা আমি ভুল করছি। আমি একদম দর্শক হিসাবে একদিন দেখার পর, দুদিন দেখার পর আমি ওটাকে বর্জন করে তারপরে আবার ওটাকে বাদ দিয়ে শেষটা পুরো একটা মেটাফোরে কনভার্ট করে নিয়ে গেছিলাম, যে ওদের যেন অ্যাজিভ দেখা হচ্ছে কি হচ্ছে না আমরা জানি না, পুরো জিনিসটা ভেঙে যায়, সম্পর্কটা ভেঙে যাওয়ার মতো পুরো স্পেসটা কোলাপস করে যায়। এবং তখন ওই টেক্সটটা, ওই যে রুটিন টেক্সটের যে জায়গাটা আমি আগে বিট করেছিলাম সেটা পুরো ভেঙে ছুটে বেরিয়ে চলে আসে ওখান থেকে। তো এটা আবার এমন হয়েছে যে নাটক হয়ে গেছে তারপরও আমি পাল্টেছি, যেমন ব্রেনের ক্ষেত্রে হয়েছে। এটাই জানতে চাই। হ্যাঁ, ব্রেনের ক্ষেত্রে একটা প্রশ্ন আমি করি। ব্রেন অনেক আগে লেখা আমি জানি, তার অনেক পরে ব্রেন প্রযোজনায় হাত দেওয়া। এই টেক্সট থেকে এখানে আসায় এই জার্নিটার মধ্যে কোনো অদল বদল কোনো কিছু ভাবনা? আমি প্রোডাকশনে যাচ্ছি না, কিন্তু টেক্সটাই যাচ্ছি। হ্যাঁ হয়েছে। আমি প্রথমে যে নাটক, আমার যে কোনো নাটক যখন আমি লিখেছি, তুমি যদি খেয়াল করে থাকো, নাটক লিখেই আমি প্রোডাকশন করি না, মিনিমাম 4 থেকে 5 বছরের গ্যাপ রেখেছি। অনেক দিন। তার কারণটা হচ্ছে যাতে এটা অন্যের লেখা নাটক বলে আমার মনে হয়। মানে আমি নিজের লেখা নাটক হলেও একটা অপত্য স্নেহ, যেটা বলছিলাম যে তৈরি করার মধ্যেও যেমন আছে লেখার মধ্যেও আছে। মানে নিজের লেখা লাইন বাদ দেবো, এটা হয় যে নাটককার কাম নির্দেশক যদি হয় তার কাছে বিশাল একটা সমস্যা হয় যে আমার নিজের। তখন আমি এটা দেখতে আরম্ভ করি বা
যে অ্যাজ এ ডিরেক্টর এটা আমার লেখা নাটক নয়, তাহলে আমি কি করে এটাকে ট্রিট করবো, এটাকে কোন অংশটা রাখবো, বাদ দেবো। সেটা করতে করতে আমি দেখেছি যে ব্রেনের ক্ষেত্রে একটা বড় বদল ঘটে গেছিলো। ইনিশিয়াল টেক্সট পরে যে টেক্সটটা পারফরমেন্স হয়, কারণ তার মধ্যে আমারও নিজের ম্যাচুরিটি বেড়েছে কিছুটা। ইনিশিয়াল লেভেলে যখন লিখেছিলাম তখন সদ্য আমি রিসার্চ ওয়ার্কটা করছি, মানে সিনিয়র ফেলোশিপটা করছি যে কগনিটিভ নিউরোসায়েন্স অ্যান্ড থিয়েটার নিয়ে। তার ফলে তখনকার দেখা আর সেখান থেকে বেরিয়ে গিয়ে সেটাকে মানে তখন তো অনেকটা তথ্যের ভিত্তিতে লিখছিলাম, তবে তথ্যটা যখন কিছুটা নলেজে কনভার্ট হতে আরম্ভ করলো তখন বুঝলাম যে মানুষের সঙ্গে শুধু তথ্য দিয়ে করা যাবে না, একটু নলেজেবল স্পেসের মধ্যে আরও বেশি মানুষের কথা, আরও হিউম্যান লেভেলটাকে আরও বেশি ইনক্লুড করতে হবে। তো এই ব্রেনের ক্ষেত্রে যেটা লাস্টে হয়, আগে যেটা হতো যে ইয়ে পড়ে থাকতো, কি বলে, পীযূষের ক্যারেক্টার যেটা পড়ে থাকতো, আর নীল আর বিদীপ্তা তারা দুজনেই ব্রেনটা লাগানোর চেষ্টা করতো। 4-5টা শো হয়ে যাওয়ার পর আমার মনে আছে একদিন সীমাদি দেখতে এসেছিল। সীমাদি আমাকে বললো যে, আমি কেমন লাগে সীমাদি, কি মনে হলো তোমার? তো সীমাদি বললো ভালো, কিন্তু শেষটা কি একটা মনে হচ্ছিল। কি মনে হচ্ছিল বলো? কি মনে হচ্ছিল যে আমি জানি না, শেষটা কিছু একটা মনে হচ্ছিল। দ্যাট স্ট্রাইকস। কোনোদিন তো দর্শক আমাকে কিছু বলেনি, আর আমিও নিজে থেকে এই জায়গাটায় খুব ওই ডিজাইনের মধ্যে পড়ে গেছিলাম। দেখি তো আরেকবার কন্টেন্টটা, ওই টেক্সট রিড করলাম আরেকবার, ভাবলাম এই যে আমি একটা জিনিস মিস করে গেছি। আমি আবার সেই রিলেটিভ একটা ফসকাগের ওই আটকে গেছে, দেখি তো। আমি পরে আবার যে ব্রেনের রিহার্সাল হলো তখন পীযূষ করলেন, পীযূষ যখন ওর ব্রেনটা লাগানোর চেষ্টা করে, ওই মৃত পীযূষ উঠে দাঁড়া, ওদের দিকে তাকা, একটু স্মিত হাসুক, সে দেওয়াল ভেদ করে বেরিয়ে চলে যায়। এটা হলো। তারপরে আমি জানি ওটা একটা, তারপরে ওটার একটা অন্য মানে তৈরি হলো, যেটা আমি নিজের টেক্সটকে রিড করতে পারিনি প্রথম। তো এটা হয়, এবং দর্শকও বুঝতে পারছে, অ্যানালাইজ করতে পারছে না। মানে বুদ্ধিমান দর্শক বুঝতে পারছে যে সামথিং ইজ রং, কিন্তু অ্যানালাইজ করতে পারছে না। কিউটা আমার মধ্যে ছিল, তো প্র্যাকটিসের মধ্যে থাকলে পরে সে অ্যানালাইজ করতে পারছে, কিন্তু এই জেনারেল দর্শক পারছে না, তারা গল্পের মধ্যে ঢুকে আছে। একজন প্র্যাকটিশনারই বলতে পারে যে তার কিছু একটা লেগেছে, ধাক্কা কি লেগেছে বলতে পারছে না। তখন আমি নিজেকে ডিকোড করলাম যে তাই তো মরে পড়ে তো থাকে না লোকটা, যে এই যে সময়, যে সময়টাতে আমরা ফ্র্যাগমেন্টেড ব্রেন নিয়ে আমরা ছুটতে পারি না, সেই সময় যে মানুষটাকে তারা মেরে ফেলতে চেয়েছিল সেই মানুষটা আসলে আরো অনেক দূরে, অনেক জায়গা থেকে এরকম একটা মেটাফরিক স্পেসটা তৈরি হতে আরম্ভ করে, যে বিয়ন্ড টেক্সট আর একটা টেক্সট তৈরি হয় যেটা রিয়েলিটির বাইরে, গপ্পের বাইরে। এরকম হয়েছে বহুবার। এবার একটু একটা অন্য কথা বলে শেষ করি আজকের বিষয়টা, পরে আবার নিশ্চয়ই আরো কথা আছে। এই যে স্পেস নিয়ে নানান কথা হচ্ছে না, স্পেসটা একটা এবার পরিচালনায় খুব একটা সাংঘাতিক একটা জায়গা সেটা। তো এখন তো একটা স্পেস নিয়ে মাতামাতি চলছে আর কি। সেই জায়গা থেকে একজন সিনিয়র ডিরেক্টর, সিনোগ্রাফার হিসেবে এই স্পেস তৈরি, স্পেস ইউজ, এই নিয়ে কি সাজেশন বা কি বলার আছে? আমি সবাইকে বলবো যারা স্পেস বিল্ড করছে এখন, যেটা একটা বিজ্ঞান, হ্যাঁ, এটা কিন্তু একটা বড় প্রসিডিয়ামকে একটা ছোট্ট প্রসিডিয়ামের ঘরের মধ্যে নিয়ে আসার কাজ নয়। আর কতগুলো আলো লাগিয়ে দিলাম, আর একটা দিকে দর্শক বসিয়ে দিলাম, আর একটা দিকে অভিনয় হবে, ওখানেও কিছু পারলে উইং লাগিয়ে দিই, এইটা কিন্তু ইন্টিমেট স্পেস নয়। মানে যে আমি এবার ইন্টিমেট স্পেস বিল্ড করার একটা সায়েন্স আছে, বিজ্ঞান আছে। যেমন অডিটোরিয়ামের একটা বিজ্ঞান আছে, তার স্পেস আর্কিটেকচারের বিজ্ঞান আছে, তার অ্যাকোস্টিক সায়েন্স আছে, এই সবটাই হচ্ছে বিজ্ঞান, সায়েন্স। এই সায়েন্সটা কিন্তু নলেজে। তারপরে আমি দুম করে একটা স্পেস বিল্ড করলেই সেটা সেই স্পেস হয়ে ওঠে না। এবং তারপর হচ্ছে ইউজ অফ স্পেস। আমি একটা ওপেন স্পেসও কাজ করতে পারি, আমি ইন্টিমেটেও কাজ করতে পারি, প্রসিডিয়ামে কাজ করতে পারি। আমি আমার কি কন্টেন্ট নিয়ে কাজ করছি, সো কন্টেন্ট তো আমাকে বলবে আমি কি স্পেস ইউজ করবো। ধরো ব্যারিকেড তো ইন্টিমেট হবে না, ব্যারিকেড চেষ্টা করলে হয়তো সাইট স্পেসিফিক হলেও হতে পারে, কিন্তু ইন্টিমেট হবে না। ও প্রসিডিয়ামের দিকেই যেতে চাইছি। আবার আমি যদি আপাতত এইভাবে দুজনের দেখা হয়ে থাকে বলে একটা নাটক আগে করতাম, বা এখন ওই পঞ্চম বৈদিকের একটা নাটক আমি ডিরেক্ট করি, কি যেন নাটকের নাম, ওই যে অর্পিতার ইয়ে করে, ওটাও একটা দুটো মনোলগ, নাটকটার নাম মনে আছে, ওই যে দুটো মনোলগ, দুটো পর্বে করে, ফোন করে, হ্যাঁ, ওটা ওই ইয়ের
কি হয়েছে মেমোরি, আমোদিত রোদ্দুর। আমোদিত রোদ্দুর, আমোদিত রোদ্দুর কিন্তু ইন্টিমেটও হতে পারে, এবং আমার ডিজাইনটা এমনভাবে করা আছে আমোদিত রোদ্দুর ইন্টিমেটে করার জন্য তৈরি করা, ওটা প্রসিডিয়ামে হয়। আবার আমি এক্সপেরিমেন্টালি একদিন মন্দিরে যাওয়ার পথে প্রথম শো করেছিলাম হচ্ছে সাইট স্পেসিফিক কল্যাণী পার্ক, তারপরেরটা করেছি আমি প্রসিডিয়ামে, ওটা ইন্টিমেট ডিজাইনও করা আছে, মানে একই ডিজাইনটা ইন্টিমেট করা যাবে। অর্থাৎ কোনো কোনো নাটক থাকে যেগুলো সবকটা মিডিয়ামেও যেতে পারে, আবার কোনো কোনো নাটক থাকে হয়তো দুটো মিডিয়ামে যেতে পারে, আবার কোনো কোনো নাটক থাকে একটা মিডিয়ামে যেতে পারবে, অন্য যেতে পারবে। ফলে তুমি যে কোনো নাটককেই তুমি স্পেসে নিয়ে গিয়ে ফেলতে পারবে না, অর্থাৎ কন্টেন্ট তোমাকে বলে দেবে তুমি কোন স্পেসে কাজ করছো, এক নম্বর। দু নম্বর খুব ইম্পর্টেন্ট হচ্ছে সেই স্পেসটার ডিজাইন কি হবে, মানে ইন্টিমেটটা কিন্তু যদি করো তুমি তাহলে কিন্তু সেটার প্রসিডিয়ামটাই ওখানে কাট অ্যান্ড পেস্ট করে ওখানে গিয়ে ছোট করে করলে ইন্টিমেট হবে না। ইন্টিমেটের সিনিক ডিজাইনটা সম্পূর্ণ আলাদা হয়, কারণ যেই সামনে পেছনে বসাবো তখনই কিন্তু বিজ্ঞানটা নষ্ট করে ফেললি। ইন্টিমেট কিন্তু প্রত্যেকটা দর্শক ইন্টিমেট থাকতে চায়, এবার তুমি কিভাবে বসাবে দর্শককে দ্যাটস আপ টু ইউ। তুমি দর্শক একটা দর্শকের থেকে আরেকটা দর্শকের থেকে যেই ডিস্টেন্স বাড়াতে আরম্ভ করলে, কারণ বেসিক সায়েন্সটা হচ্ছে 6 ইঞ্চি থেকে 1.5 ফুট হচ্ছে ইন্টিমেট, 1.5 ফুট থেকে 4 ফুটের মানুষের ডিস্টেন্স হচ্ছে পার্সোনাল, 4 ফুট থেকে 12 ফুট হচ্ছে সোশ্যাল, আর 12 ফুটের পরে পাবলিক। তুমি এটা ইন্টিমেট স্পেসে 12 ফুটের পরে যে দর্শকটা মনে হচ্ছে পাবলিক স্পেসে নাটক দেখছে, সো হাউ উইল বি দ্য স্পেস ইজ ইন্টিমেট, সায়েন্টিফিক্যালি হতে হতে পারে না। তারপরে তোমাকে 6 ইঞ্চি থেকে 1.5 ফুটের স্পেসের মধ্যে রাখতে হবে, কিভাবে রাখবে তুমি ভাবো। তারা ইন্টিমেট ইন্টারাকশনই করতে চায় এই স্পেসটার সঙ্গে। ম্যাক্সিমাম পার্সোনাল আসতে পারো 4 ফুট, তার বেশি নয়। 4 ফুটের বাইরে বেরিয়ে গেলেই তুমি তোমার সমস্ত জিনিস নষ্ট করে ফেললে। অন্তত যে স্পেসের বাউন্ডারি তার সঙ্গে তুমি ডিস্টেন্সটা রাখো, ওটা অবজেক্টের সঙ্গে বলছি না, ওইটুকু একটা স্পেসের মধ্যে ওইটুকু রাখতে হবে। এবং 3 নম্বর হচ্ছে প্যাটার্ন অফ অ্যাক্টিং, সেটা প্রসিডিয়াম অ্যাক্টিং থেকে আলাদা ইন্টিমেটের ক্ষেত্রে। তাহলে এতগুলো জিনিস একসঙ্গে মিলেমিশে আছে, তারপরে দুম করে একটা অন্য স্পেসে থিয়েটার করবো বলে থিয়েটার করা যায় না। তার স্পেসের বিজ্ঞান, তার ডিজাইনের বিজ্ঞান এবং একটার সঙ্গে তার অভিনয়ের বিজ্ঞান, এই তিনটেকে জেনে এবং সব থেকে বড় কথা কোন কন্টেন্ট কোথায় যেতে চাইছে সেটাকে বুঝে আমার মনে স্পেসে যাওয়া বেটার। আজকের মতো আমরা মনে হয় যে শেষ করি আমরা আলোচনাটা, কিন্তু আমি দেবেশের সঙ্গে পরে আবারও বসতে চাইছি, আশা করি দেবে আমাদের সময় দেবে। দেবেশের এই কথাগুলো আমাদের কাছে ভীষণ জরুরি বলেই আমার মনে হয়। আশা করি যে প্রয়াসের জন্যই আমরা আলোচনাটায় বসেছি সেই প্রয়াস নবীন প্রজন্মের যারা কাজ করতে আসছেন তাদের কাছে দেবেশ চট্টোপাধ্যায়ের মতো একজন পরিচালক, সিনোগ্রাফার, তার কাজের ধরন, তার বৈশিষ্ট্য, এইগুলো নিয়ে যদি একটু চর্চা তারা করেন বা করা যায় তাহলে হয়তো আমাদের থিয়েটার একটু উপকৃতই হবে বলে আমার ধারণা। এবং দেবেশকে ভীষণ আমার তরফ থেকে ধন্যবাদ যে দেবেশ তার প্রায় ভেতরের সমস্ত কথাগুলোই প্রযোজনা ধরে বলেছে, এবং আরও কিছু কথা দেবেশেরও আছে, আমারও আছে, সেটা অন্য কোনো এক সময় আমরা বলবো আশা করি। তাই তো দেবেশ? ধন্যবাদ।